বিভিন্ন সময় আমার সাথে কথা হয় বিভিন্ন বিষয়ে, এলাকা নিয়ে চিন্তা করে। শাওন ভাইয়ের সাথে যখন দেখা হয় আমার কাছে একটা জিনিস অবাক হই, উনার মতো একটা লোককে বিএনপি বহিষ্কার করে যদি দিতে পারে তাহলে এই পার্টিটার কে করে? শাওন ভাইয়ের মতো একটা ভদ্র এবং বিনয়ী মানুষকে যদি বিএনপি জায়গা না দিতে পারে তাহলে চাঁদাবাজ আর টেন্ডারবাজের এটা হচ্ছে অভয়ারণ্যতে পরিণত হয়েছে। শাওন ভাইয়ের মতো ভদ্র এই যে এলাকা প্রেমী, উনি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে বিভিন্ন সময় আমরা কথা বলি। শাওন ভাইকে বিএনপি বহিষ্কার করেছে কিন্তু আমরা এনসিপি ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি উনার মতো বিনয়ী, উনার মতো মার্জিত, এবং উনার বাবাও চান্দিনাতে উনার আব্বার হচ্ছে অবদান রয়েছে, কন্ট্রিবিউশন আছে, আছে না? আমরা বিএনপির এই ধরনের যাদেরকে বিএনপি এই দীর্ঘ লড়াই সংগ্রামে আমরা শাওন ভাইদেরকে দেখেছি রাস্তার মধ্যে মিছিলে মিটিং এ লড়াইয়ের সংগ্রামে জেল এবং জুলুমে, দেখি নাই? আজকে যখন ক্ষমতার পালাবদল হয়েছে বিএনপি এই ত্যাগীদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারা হতাশায় আছে, কষ্টে আছে, আমরা তাদের কাছে যাব, আমাদের এনসিপির দাওয়াত নিয়ে তাদের কাছে যাইতে হবে। যাবেন না আমরা? যাবো না আমরা ইনশাআল্লাহ? আপনারা যারা আছেন আপনারা এবং আমার একই এলাকা, রাস্তার এই পাশ আর ওই পাশ একই এলাকা, প্রত্যেকদিন আমাদের এদিক দিয়ে আসা যাওয়া হয়। আপনারা এখানে তরুণ প্রজন্ম যারা আছে মাঝে মাঝে বলে পোলাপাইন আবার রাজনীতির কি বুঝে, পোলাপাইন আবার রাজনীতির কি বুঝে। যারা এই কথা বলে আপনাদের ভুলে যাওয়া, আপনাদের এখন আপনারা জানেনই না পোলাপাইন শুধু রাজনীতি বুঝে না, এই পোলাপাইন গুলা রাজনীতি হচ্ছে বানায়, রাজনীতি খায়, রাজনীতি নিয়ে চলাফেরা করে। এবং আপনারা যদি মনে করেন এই জার্সি গলা পোলাপাইন গুলা এরা রাতের 12টা 1টা 2টা পর্যন্ত এল ক্লাসিকো দেখে, চ্যাম্পিয়ন্স লিগ দেখে, সকালে উঠে আবার মিছিলে যায়, এরপরের দিন বিকেল বেলা আবার হচ্ছে বিভিন্ন এই সামাজিক কার্যক্রম হচ্ছে আয়োজন করে, অন্যায়ের প্রতিবাদ করে, ফেসবুকে হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলে, এবং আপনারা যে তাদেরকে উঠাইয়া নিয়ে আসতে চান এগুলো এই তরুণ প্রজন্ম কখনোই প্রশ্রয় দিবে না। সুতরাং আপনারা যারা আছেন, একটু আগে একজন বললো যে প্রধানমন্ত্রীর একটা কথা, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার সামনে প্রত্যেকটা ছেলে মেয়ে, আমার সামনে আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী সে প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখতে পারবে ইনশাআল্লাহ। একটা সময় এমন হয়েছে, এমন হতো যে আপনি যাই করেন না কেন দিন শেষে প্রধানমন্ত্রী হবে বিভিন্ন পরিবার থেকে, এর বাইরে যদি হন তাইলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই যোগ্যতা অনুযায়ী, আমরা এটাও জানি, আমরা এটাও বিশ্বাস করি গণঅভ্যুত্থান প্রত্যেকদিন হয় না, আন্দোলন প্রত্যেকদিন হয় না, রাস্তায় প্রত্যেকদিন মানুষ নেমে আসবে না, কিন্তু যেদিন রাস্তায় মানুষ নেমে আসবে, যেদিন গণঅভ্যুত্থান হবে, সেদিন কামান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, গোলা বারুদ দিয়ে, হেলিকপ্টার থেকে গুলি করে, রাইফেল দিয়ে এবং 5-8টা বাহিনী দিয়ে সেই জনস্রোতকেও ঠেকায় রাখতে পারবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন ওই দিনের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা বলবো না যে কেউ স্বৈরাচার হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে, বিষয়টা এমন, কেউ যেন না হতে পারে সেটার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। কেউ যেন আপনার বাক স্বাধীনতার অধিকার কেউ হরণ না করতে পারে। আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এখন দখল করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে কিভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে, বিসিবি কে দখল করা হয়েছে। এমন কোন প্রতিষ্ঠান নাই। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, গ্রামে বলে না, গ্রামে বলে না, অনেকে আছে ঘুষ খায় কিন্তু টেবিলের নিচে দিয়ে খায়, অনেকে আছে নাকি, অনেকে বলে না এরকম যে ভাই, অনেকে আছে ঘুষ খায় এশারের পরে, উনি এশারের আগে ঘুষ খায় না, এশার থেকে আবার ফজরের মাঝখানে ঘুষ খাইলে খায়, কারণ ফজর নামাজের পরে এশারের মাঝে আর ঘুষ টুস খায় না। চক্ষু লজ্জা আছে, চক্ষু লজ্জা আছে না? বাংলাদেশ ব্যাংক দখল করলো, কোনো চক্ষু লজ্জা নাই। বিসিবি দখল করলো, চক্ষু লজ্জা নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে ভিসি নিয়োগ দিচ্ছে, চক্ষু লজ্জা নাই। আমরা এই কারণেই বলছি বিএনপি ইজ হাইজ্যাক্ট,
বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, বিএনপির নেতা কর্মীরাই আমাদেরকে বলে এই বিএনপিকে আমরা চিনি না, এই বিএনপি দখল হয়ে গিয়েছে। এই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, রাজপথের যুদ্ধ, আমাদের জেল, আমাদের জুলুম, আমরা পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, আমরা সন্তানদেরকে সময় দিতে পারি নাই, চাকরি করতে পারি নাই, বাপ মায়ের জানাজায় আসতে পারি নাই। আমরা যেই বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আপনার কর্মসংস্থান নিয়ে চিন্তিত হতে হবে না। আপনি যোগ্যতা অনুযায়ী আপনি কর্মসংস্থানে যেতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারবেন, যোগ্যতা অনুযায়ী আপনি বিদেশে যেতে পারবেন। পুলিশ ভাইরা যারা আছে, প্রশাসনের ভাইরা যারা আছে, আপনাদের পোস্টিং পদোন্নতির জন্য আপনার কোন পলিটিক্যাল কোন কানেকশনের ঘোষণা আপনার দিতে হবে না। আপনার যোগ্যতাই হবে পোস্টিং প্রমোশনের মানদণ্ড। টাকা দিয়ে পোস্টিং প্রমোশন লাগবে না। প্রশাসন এবং পুলিশ ভাইরা আমরা জানি আপনারা দুঃখ কষ্টে আছেন, কাউকে বলতে পারেন না। অনেকে আমাদেরকে জানায়, ভাই বেতন পাই 30,000 টাকা, একটা পোস্টিং এর জন্য যায় থেকে 5 লাখ টাকা, বলে কিনা? এরকম আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করবো না, তারা গোপনে এসে জানায়। সার্ভেয়ার, এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, উপজেলা প্রশাসনের যারা আছে, এই স্বাস্থ্য খাতগুলোতে যারা আছে, প্রত্যেকটা সিস্টেম ধসে একদম নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য তরুণ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, এই সিস্টেম নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের সংস্কার জরুরি, সেবা খাতের সংস্কার জরুরি। আমাদেরকে প্রশ্ন করতে হবে, প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র চিকিৎসা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র শিক্ষা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছরে কি পরিমাণ তরুণ চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত, প্রত্যেক বছরে সেবা খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, পুলিশ খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, প্রত্যেক বছর কি পরিমাণ প্রশাসনে দুর্নীতি হয়। এই প্রশ্নগুলো আমাদেরকে করা অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে কেনা যায় না। এই তরুণ প্রজন্ম নিজের বিবেককে কোথাও বন্ধক দিয়ে রাখে নাই। এই তরুণ প্রজন্ম সত্য এবং ন্যায়ের পক্ষে, বাপের বিরুদ্ধে গেলেও তারা এখন উঠে দাঁড়ায়। আমি অনেককে দেখেছি, আগে বলতো বাপ মা কোনো ভুল করতে পারে না, বাপ মা একটা ভুল বললেও এটাকে মাইনে নিতে হয়। কিন্তু এই তরুণ প্রজন্মের কাছে একমাত্র নীতি এবং নৈতিকতার মানদণ্ড হচ্ছে ন্যায় এবং অন্যায়। তারা যদি বাপে অন্যায় করে সেটার বিরুদ্ধে এখন তারা দাঁড়ায়। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আজকের রাজনীতি আপনার আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং এখন কে কি রাজনীতি করছে সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রশাসন এবং পুলিশ আপনারা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আর দলকানা হয়েন না। আমি জানি আপনারা পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকেন, কিন্তু আপনাদেরকে বাধ্য করা হয়। আমরা আপনাদের স্বাধীনতা এবং সুরক্ষা, আইনগত এবং স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করতে চাই। আমরা চাই আপনার পোস্টিং প্রমোশনের জন্য ঘোষণা দিয়ে বা গোপনে বা কোনোভাবেই আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার দরকার নেই। পুলিশ প্রশাসন কোনো বিএনপির না, জামাতের না, এনসিপির না, তারা হচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণের। সুতরাং থানায় যদি কেউ যায়, সে বিএনপি করে নাকি জামাত করে নাকি এনসিপি করে, সেটা আপনার দেখার দরকার নাই। আপনার দেখার দরকার সে অপরাধী, সে বাদী নাকি বিবাদী, সিম্পল। তার কি পরিচয় সেটা দেখে যদি আপনি অপরাধ নির্ধারণ করেন, তাহলে আপনি দলীয় দোষে দুষ্ট এবং আপনি আপনার শুধুমাত্র দেশটাকে ঝুঁকিতে ফেলছেন না, আপনার সন্তানের জন্য দেশটাকে ঝুঁকিতে ফেলছেন। প্রিয় প্রশাসনের ভাইরা, অনেক হয়েছে। গত 17-18টা বছর আপনারা দেখছেন আপনাদেরকে কিভাবে ব্যবহার করে এই বেনজির হারুনরা দেশ থেকে পালাইছে। কানাডায় বেগম পাড়া বানাইছে, আমেরিকায় বেগম পাড়া বানাইছে। সুতরাং এই অন্যায়ভাবে ইলিগ্যাল অর্ডার দিয়ে যখন বলছে গুলি করতে, আপনারা ইলিগ্যাল অর্ডার শোনার জন্য সরকার, বাংলাদেশের জনগণ আপনাদেরকে বেতন দেয় না। সুতরাং আমরা চাই লিগ্যাল অর্ডার এবং ইলিগ্যাল অর্ডারের মধ্যে পার্থক্য আপনারা হচ্ছে পেশাগতভাবে, আইনগতভাবে আপনারা করবেন। আপনারা প্রশাসনের বাইরে যারা আছেন, কোন দলের চামচামি করার দরকার নাই। আমরা দেখি
সরকারি সুবিধা এটা সব জনগণের সবার জন্য সমান। এটা কি বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য? আপনি যখন সেবা খাতে সেবা নিতে যাবেন, আপনার একমাত্র পরিচয় আপনি সেবা প্রার্থী, আর যিনি প্রশাসনে থাকবেন উনি হচ্ছেন সেবাদাতা। এর বাইরে কোনো পরিচয় নেই। কিন্তু আমরা দেখলাম সরকার সংশ্লিষ্ট মানুষ, সরকার দলীয় রাজনীতির মানুষকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়। মনে রাখেন, গত 18-20 বছর ধরে যেটা চলছে আমরা বুঝি এটা সাফারার, আপনারাও আমরাও, কিন্তু আমরা তো পরিবর্তন চাইছিলাম। এখন যদি একই কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে পরিবর্তনটা হইল কোথায়? ভাই, আমরা রাজনীতিবিদদেরই শুধু পরিবর্তন হইলে হবে না। শুধু রাজনীতিবিদ খারাপ, রাজনীতিবিদ দুর্নীতিবাজ, শুধু রাজনীতিবিদই খারাপ, প্রশাসনের লোকেরা। আমরা আপনাদেরও সহায়তা চাই। আমরা চাই আপনাদেরও গুণগত এবং পেশাগত পরিবর্তন হোক। আমরা আপনাদেরকে সহায়তা করব। আমরাও যদি একটা অবৈধ আবদার নিয়ে যাই, ইলিগাল আবদার নিয়ে যাই, আপনার সেটা শোনার দরকার নাই। সেজন্য বাংলাদেশটাকে যদি গড়তে চাই, আমরা পুলিশকে বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? প্রশাসনকে বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? ব্যবসায়ীদের বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশটা করতে হবে, এবং যার যার কাজ সে যথাযথভাবে করতে হবে। সেজন্য আমরা পরবর্তী বাংলাদেশটাকে বিনির্মাণের জন্য আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কাজটা আমাদের করতে হবে। আর আমাদের যারা মুরব্বী আছে, অভিজ্ঞ মানুষ আছে, তারা আমাদেরকে পথ দেখাই দিবে। কিন্তু কাজটা বাস্তবায়ন করবে কারা? কাজটা বাস্তবায়ন করবে কারা? একটা কথা আছে, দ্য ওল্ডার নোজ দ্য রোড বাট দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার। অর্থাৎ যারা সিনিয়র মানুষ আছে তারা রাস্তাটা চিনে, আর আমরা তরুণ প্রজন্ম জানি কিভাবে জোরে দৌড়াইতে হয়। সুতরাং আমরা আমাদের সিনিয়রদের পরামর্শ নেব। জীবনের ঘাত প্রতিঘাতে, রাজনৈতিক বাস্তবতায় কোথায় কি বাধা আছে, কোথায় কি সম্ভাবনা আছে, কোথায় কি সমস্যা আছে, আমরা তাদের থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের কাজটা করব। এই যে 13টা ইউনিয়নের, আপনাদের চান্দিনা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা সবার কাছে আমাদেরকে পৌঁছাইতে হবে, মা বোনেদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। আমরা দেখি ভোটের সময় মা বোনদের কদর, মা বোনদের গুরুত্ব বেড়ে যায়, আর ভোট চলে গেলে মা বোনদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই ভণ্ডামি দিয়ে কিন্তু পরবর্তী বাংলাদেশ চলবে না। সেজন্য প্রিয় চান্দিনা এবং তরুণ চান্দিনাবাসী, তরুণ প্রজন্ম, পরবর্তী বাংলাদেশ যদি আপনার বিনির্মাণ করতে হয়, আপনি নিজে একটা প্রশ্ন করে দেখেন তো, আপনার ঘরে সবচেয়ে বেশি সময়টা আপনার বাপ দেয় নাকি আপনার মা দেয়? কে দেয়? আপনার মা। একই সাথে সাথে ডাক্তার, অসুস্থ হলে সবার আগে সেবাটা কে করে? একই সাথে সাথে একজন শেফ, একই সাথে সাথে দেখবেন আপনার একজন সবচেয়ে কাছের দুঃখ কষ্ট যাকে আপনি বলতে পারবেন সাইকিয়াট্রিস্ট, তার কাছে বলতে পারেন না আপনি? দেখবেন বাপের থেকে টাকাটা মায় হয়তো দিছে অন্য একটা কাজে খরচ করার জন্য, আপনি গিয়ে চাইছেন আম্মা একটা গেঞ্জি কিনবো, একটা জার্সি কিনবো, সামনে বিশ্বকাপ, দেখবেন এই টাকাটাও আপনাদের গুঞ্জা দিয়ে দেয়, তাই না? তাই কিনা? আপনার বাপ দেখবেন আপনার মারে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা দিয়ে বলে সংসারটা চালাও। কেমনে সংসারটা চালায় এটা জানে কে সবচেয়ে ভালো? মা একই সাথে সাথে ফাইন্যান্স মিনিস্টার, একই সাথে সাথে হেলথ মিনিস্টার, একই সাথে সাথে এডুকেশন মিনিস্টার। আবার বলেন একটা এতগুলো মন্ত্রণালয় চালায় কে? কে চালায়? কে চালায়? আর বাপ শুধুমাত্র একমাত্র একটাই মিনিস্টার, শুধুমাত্র অর্ডার 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 বাইরে কি আর কোনো কিছু করে? কোনো কিছু করে? এবার দেখবেন এই মা যদি অশিক্ষিত হয় তাহলে এই সংসারটা কি ঠিকঠাক ভাবে চলবে? ঠিকঠাক ভাবে চলবে? আমাদের এই এলাকার একটা সমস্যা হচ্ছে আমাদের মেয়েদেরকে পড়াশোনায় করাতে আমাদের অনাগ্রহী। এটা করা যাবে না। আপনাদের প্রত্যেকটা নারী সদস্য যারা আছে, পড়াশোনা যারা করতে চায়, পড়াশোনা উপযোগী যারা, অবশ্যই অবশ্যই আপনি দাঁড়াই থেকে আমি আপনাদের কমিটমেন্ট চাই। তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমি আপনাদের কমিটমেন্ট চাই। আপনার বোন, আপনার আন্টি, আপনার ছোট ভাই বোন যারা যারা আছে, আপনি তাদেরকে অবশ্যই পড়াশোনা নিশ্চিত করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? অনেকে আছে বয়স হইলে একটা ক্লাস 8-9 উঠলে বিয়ে দিয়ে দেয়। এগুলোতে বাধা হয়ে দাঁড়াবেন কে? বাধা হয়ে দাঁড়াবেন কে? আপনাদেরকে বাধা হয়ে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, আপনার যে বোনটাকে আজকে শিক্ষিত করবেন সে একটা প্রতিষ্ঠানে পরিণত হবে, সে কর্মসংস্থানেও যদি যায় বা যে ফ্যামিলি লাইফেও যায়, একটা শিক্ষিত মেয়ে যেভাবে তার পরিবারটা যেভাবে চালাইতে পারে এবং জাতির জন্য যতটা কন্ট্রিবিউট করতে পারে, সেটার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। প্রিয় চান্দিনাবাসী,
নারীদেরকে আমাদের কর্মসংস্থান উপযোগী করতে হবে, তারা যেন কর্মসংস্থানে যায়। নারীদের স্বাস্থ্য নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। বেশিরভাগ পরিবারে দেখা যায় নারীদের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি অবহেলার শিকার। তাদের খাবার পরে, তাদের চিকিৎসা পরে, সবকিছুই পরে। এটা আমরা করি কিনা? এটাকে আর করবো আমরা? আমরা নিশ্চিত করব নারীদের স্বাস্থ্য, নারীদের পুষ্টি, নারীদের শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান যেন সবার আগে নিশ্চিত হয়। আজকের পর থেকে খাবার যখন খাবার আগে নিশ্চিত করবেন, আপনার বাসার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার বাসার নারী সদস্যটা আগে খাইছে কিনা একসাথে নিয়ে খাইতে বসবেন। ঠিক আছে? ঠিক আছে? নারীকে পিছিয়ে রেখে আপনার কখনোই সামগ্রিক উন্নতি সম্ভব না। এই এলাকায় বাজার আছে, এই এলাকায় বাজার আছে, বাজার আছে। এই যে আমি আমার গেঞ্জিটা, এই যে গেঞ্জিটা আর ওনার শার্টটা কি সেম? আপনারা কি সবাই এক কাপড়ের শার্ট পরছেন? সবাই কি এক কাপড়ের জামা পরছেন? সবার চেহারা কি এক? সবার মাথায় কি টুপি আছে? এই যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের, আমরা কি মারামারি লাগছি? আপনার বাড়ি কি আমি ভাঙছি? আপনি আমার বাড়ি এসে ভাঙছেন? তাইলে আমাদের চুল আলাদা, আমাদের চেহারা আলাদা। সবাই কি গরু মাংস খাইতে পছন্দ করি? সবার কি খাবারের রুচি এক? আমরা রুচি ভিন্ন আছে কিনা? তাহলে বিশ্বাস ভিন্ন থাকা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের বিশ্বাস জোর করে ভালোবাসা যেমন হয় না, জোর করেও বিশ্বাস হয় না। সেই জন্য আমাদের এত বৈচিত্র্যতা সত্ত্বেও কি আমরা মারামারি করছি? মারামারি করছি? ঠিক একইভাবে আমাদের বিশ্বাসের বৈচিত্র্যতা থাকবে, এটা সৌন্দর্য। বিশ্বাসের বৈচিত্র্যতার কারণে আপনারা যদি কেউ মাজার ভাঙেন, সেটা অপরাধ, সেটা অপরাধ। আপনার কোনো এখতিয়ার নাই। আপনি যদি মাজার অপছন্দ করেন, প্রয়োজন আপনি যাবেন না, আপনি প্রয়োজনে যাবেন না, আপনাকে কেউ বাধ্য করছে। কিন্তু আপনি কোনো মাজার ভাঙতে পারবেন না, আপনি অন্য কাউকে বাধা দিতে পারবেন না। একইভাবে কেউ আবার আপনাকে মাজারে যাইতে বাধ্য করতে পারবে না। আপনার ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। ঠিক ঠিক আছে? ঠিক আছে? আমার সাথে অনেকে নাখুশ হইতে পারে, কিন্তু আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করা। জোর করে কি বিশ্বাস চাপাই দেওয়া যায়? চাপাই দেওয়া যায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনাদেরকে স্ট্রিক্ট বলবো, এবং আমার আলেম ওলামা ভাইয়েরা আপনারা যারা আছেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের মন্দিরগুলো আপনারা পাহারা দিয়ে রেখেছেন। আমাদের আলেম ওলামা ভাইয়েরা, টুপি পরা ভাইয়েরা, যাদেরকে বারবার করে বলা হয়েছে তারা নাকি ধর্ম বিদ্বেষী, তারা নাকি মাইনরিটি বিদ্বেষী, কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমার দাড়ি টুপিওয়ালা ভাইয়েরা। মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, মসজিদগুলোকে পাহারা দিয়েছে, এবং তারা এটা প্রমাণ করেছে বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি নয়, খ্রিস্টানরা মাইনরিটি নয়। বাংলাদেশে মাইনরিটি কেবল তারাই যারা বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে। সেজন্য আমরা বিশ্ব দরবারে একটা উদাহরণ তৈরি করতে চাই। আমরা ধর্মের পার্থক্য, মতের পার্থক্য, বিশ্বাসের পার্থক্য থাকলেও আমরা সুন্দর সম্প্রীতির সাথে আমরা সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলব। আমরা পারবো কিনা চান্দিনাবাসী? ইনশাল্লাহ পারবো কিনা? ইনশাল্লাহ। কেউ যদি মাজার ভাঙতে যায়, কেউ যদি মন্দির ভাঙতে যায়, কেউ যদি কোনো ধরনের ধর্মীয় সম্প্রীতিতে বাধা সৃষ্টি করতে চায়, আপনারা সবাই মিলে তাকে আইনগতভাবে থানায় দিয়ে আসবেন। আপনারা পারবেন না? আপনারা পারবেন কিনা? প্রিয় ময়সালবাসী, প্রিয় ময়সালবাসী ভাই, আমাদের এলাকাগুলোতে আরো কিছু সমস্যা আছে। 1 নাম্বার, আপনি দেখবেন আমি মাঝে মাঝে দোকানে আমি প্রচুর ঘোরাফেরা করি, আমি সিম্পলি ঘোরাফেরা করি। অনলাইন জুয়া দিয়ে আপনি দেখবেন সারাদিন ভ্যান চালায় কামাই করে 300, সারাদিন ভ্যান চালায় কামাই করে 300, জুয়া খেললা খরচ করে 500। করে না? করে কিনা? করে কিনা? আপনারা যারা আছেন এইখানে, যারা জুয়ায় আসক্ত, আপনারা সামাজিক ভাবে তাদেরকে বুঝাবেন। কেউ গায়ে হাত তুলতে যাবেন না, এটা করা যাবে না। আপনারা তাদেরকে সামাজিক ভাবে বুঝাবেন যে দেখেন ভাই, টাকা পয়সা ইনকাম করা এত সহজ না, মোবাইলে গুতে রেটে আইন। তারা বুঝাবেন এবং তাদেরকে সমাজের মেইন স্ট্রিম করার জন্য
যে ভাই এই টাকাটা যে আপনি খরচ করতেছেন এটা দিয়ে আপনার পোলার স্কুলের বেতনটা হবে, বউয়ের চিকিৎসার টাকাটা হবে, সংসারের খরচটা হবে। আপনারা সামাজিক ভাবে তরুণ প্রজন্ম একসাথে উদ্যোগটা নেবেন কিনা? উদ্যোগটা নেবেন কিনা? এবং দোকানপাট যেখানে আছে এই যে জুয়ার এই বিষয়গুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো ক্লোজলি সার্ভিলিয়েন্স করবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি শাওন ভাইয়ের কাছে সহায়তা চান উনি আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করবেন। এরপরে এই চান্দিনার আরেকটা বড় সমস্যা বা আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা, চান্দিনা আলাদা বলো, এটা আমারই এলাকা, পুরাটা শাওনবাড়ি এলাকা। এই পুরো এলাকার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে ইয়াবা। এখন পুলিশ যে কাজটা করে, পুলিশ যে মাদক সেবন করে তারে গিয়ে ধরে নিয়ে আসে, আর মাদক যে বেচে সে পুলিশ হলো গিয়ে আড্ডা মারে। এখন শুনেন, এখন শুনেন, পুলিশ তার জায়গা থেকে মাদক প্রতিরোধে চেষ্টা করছে। পুলিশ তার জায়গা থেকে পেশাদারি দক্ষতা দিয়ে, পেশাদারি মেধা দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এবার শুনেন, পুলিশকেও দোষ দিয়ে লাভ নাই। শুনেন, একটা ছিনতাইকারী ছিনতাই করে 200 সিসি মোটরসাইকেল দিয়ে, আর পুলিশ এর পিছনের দৌড়ে একটা অটো দিয়া। পুলিশ দেখবেন লেগুনা দিয়ে ডিউটি করে, সিনজি দিয়ে ডিউটি করে। এবং ঢাকায় এবং যারা সন্ত্রাস চোর তারাও যদি চলে 300 কিলোমিটার গতিতে, পুলিশ যায় 35 কিলোমিটার গতিতে, ঠিক না? এখন আপনি যদি পুলিশকে আধুনিকায়ন না করেন, পুলিশকে যদি তার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা না দেন, পুলিশকে যদি যথাযথভাবে আপনি আধুনিক প্রযুক্তি দিয়ে পরিবহন না দিয়ে সহায়তা করেন, তাইলে পুলিশের জায়গা থেকে টাইমলি অ্যাকশন করা, চান্দিনা থানা থেকে এই জায়গায় তো কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? সন্ধ্যা কইলেন যে ভাই এন হচ্ছে মাদকের ব্যবসা হইতেছে, এবার আইতে আইতে তো 40 মিনিট লাগে। এবার কত লাগে সিএনজি ম্যানেজ করা, সিএনজি ম্যানেজ করিয়া এরপরে এই জায়গাটা আইতে আইতে মাদক বেচা, মাদক খাইয়া তারা আবার দাঁড় হয়ে যায়। জানিও সেজন্য আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশের সরকার দেখেন কত প্যাচ লাগাই রাখছে। পুলিশ যে মাদক ব্যবসা করে, মাদক বেচা ধরেন 2 লাখ টাকা ইনকাম করে, পুলিশ মাসে তারা একবার ধরে নিয়া, পুলিশের কাজ তো ধরা, পুলিশের কাজ তো বিচার করে না, করা। পুলিশ দেয়া দেয় কোথায়? কোর্টে। সে 50,000 টাকা খরচ করে আবার জামিনে আসে, আইসা দুই জুম্মা নামাজ পড়া, 2 জুম্মা সুন্দর পাঞ্জাবি করে ঘুরে আবার আগের ব্যবসা শুরু করে। এই ইনকাম করে কত? মাসে 2 লাখ। কোর্টে দেয় কত? 40,000। পুলিশে দেয় 10,000, খরচ হলো কত? 50,000। তার লাভ কত? আবার পরের মাসে আবার শুরু করে আমার ইনকাম করে 2 লাখ, পুরো দেয় 40, এবং দুষ্ট প্রকৃতির পুলিশ সবাই না, কিছু এদের দেয় 10,000, আবার 1.5 লাখ ইনকাম। সেজন্য আমাদের আইনটাকেও সংশোধন করতে হবে। তাহলে আমাদেরকে পুলিশকে আধুনিকায়ন করতে হবে, পুলিশকে পরিবহন সমস্যার সমাধান করতে হবে, এবং আইনটাও সংশোধন করতে হবে যেন মাদকের যারা হচ্ছে কারবারি আছে তাদেরকে কোর্টে পাঠাইলে যেন জামিন নিয়ে তাড়াতাড়ি যেন না আসতে পারে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা এখানে যারা আছেন শুনেন, আমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে অনেকে হয়তো মাদক শক্ত পারে। আমি কি জানি? আমি কি চিনি? আমার সাথে এসে অনেকে ছবি তুলতে পারে, অনেকে হ্যান্ডশেক করতে ছবি তুলতে পারে। একটা ছবি তুললে বাড়িতে গিয়ে পোস্ট দেবো আমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার সময়, অথচ আমার সাথে হচ্ছে একটা হ্যান্ডশেক বিনিময় হয়েছে শুধু। এখন আপনারা যদি দেখেন, মনে রাখতে হবে এনসিপির জন্য মাদক, চোরা কারবারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করে তাদের জন্য দরজা সারা জীবনের জন্য ক্লোজ। এবার এর মানে কি এই না যে তারা আমাদের সাথে আসতে চায় না? চায়।
দেখবেন আইসা চিপা চুপা দিয়ে চেয়ারে দেখে একটা ছবি তুললে উঠছে, এখন দূর থেকে একটা ছবি তুলবে, ছবি তুলে গিয়ে কালকে বলবে যে আস্তাদ ভাই নির্ভীক সৈনিক, অথচ আমি এর চিনি। এরকম আছে না? এবং আপনারাও লাগাবেন গালি, আস্তাদ ভাই কত বড় ডাক্তার, মাদক সম্রাট নিয়ে হচ্ছে প্রোগ্রাম করে চলে গেছে, অথচ হয়তো আমি চিনিও না। সেজন্য আপনাদের কাজ হবে কি, এই ধরনের মানুষগুলো যারা আছে তারা সবসময় ধুরন্ধবাজ, তারা এনসিপিও না, তারা বিএনপিও না, তারা জামাতও না, তারা সবসময় কি করবে, যারাই আসবে তাদের সাথে চিপা দিকে গেটে ছবি তুলে ধরা পড়লে গিয়া তারা দেখাবে যে আমি অমুকের দল করি তমুকের দল করি। পুলিশ যারা আছেন ছবি দেখাইলে এমনি যদি দেন একটা আইনগত ভাবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অভি আছে এখানে, আমাদের অভি আপনাদের গত 2টা বছর ধরে এবং আমাদের জন্য সবচেয়ে বেশি কনস্ট্যান্টলি কাজ যারা করে যেতেছে তার মধ্যে এই চান্দিনা তো অভি অন্যতম। এবং আমরা বিভিন্ন প্রার্থী ছিল আপনাদের জায়গা থেকে আপনারা সহায়তা করবেন। ঢাকায় যখন যায় সে কিন্তু এলাকার কোন জনপ্রতিনিধি না, আপনারা চেষ্টা করেন ওরে হেল্প করার জন্য, ওর ভালো কাজে সহায়তা করার জন্য। আপনারা সবাই ভালো থাকেন। চান্দিনাতে কোনো মার্কা আছে? বরিশালে কোনো মার্কা আছে? চান্দিনাতে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে পুলিশ দূর হলো না, আরো জুড়ে জিতবে কারা? এবারে যাবে সংসদে, এবারে যাবে আর বিশ্বকাপে যাবে। ব্রাজিলের কোন মার্কা আছে? আর্জেন্টিনার কোন মার্কা আছে? সারা দেশের কোন মার্কা আছে? ওই পর্তুগালের কোন মার্কা আছে? স্পেনের কোন মার্কা আছে? এই সাপড়া বলে আমাদের মার্কা কিনা? ওই সবার মার্কা, হাতের তালে আর্জেন্টিনা, ব্রাজিলে, তোমার আমার চান্দিনাতে ছবির তালে জিতবে কারা? এবার যাবে সংসদে শিশু যুবক খেলামা, এবার যাবে ইনকিলাব ইনকিলাব। ভাই 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 এবং আমাদেরকে মাথায় রাখতে হবে, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, শরীক হয়েছে, তারা আমাদের ভাই, তারা আমাদের পরিবার, তারা আমাদের আত্মার আত্মীয়। হাদি ভাই থেকে কারিনা কাইসার পর্যন্ত শুরু করে একদম সর্বশেষ আবরার ফাহাদ থেকে শহীদ আলিফ এবং আমাদের হাদি ভাই, তারা হচ্ছে আমাদের পরম আত্মীয়। আজকে কারিনা কাইসার ওনার জানাজা হচ্ছে 10টায় শহীদ মিনারে। আমি ইনশাল্লাহ ওই জানাজা অংশগ্রহণ করব। আপনাদের কাছ থেকে আমি একটু সহায়তা চাই, আমাকে একটু সহায়তা করবেন। আপনারা এই রাস্তাটা একটু ছেড়ে দিবেন, একটু ছেড়ে দিবেন। আমি 4টা প্রোগ্রামে গিয়েছি আজকে, আমাকে এই রাস্তাটা একটু স্পেস করে দেন।